আচ্ছা, আগের ক্লাসে আমরা উপাংশ নিয়ে আলোচনা করছিলাম। উপাংশর ওইটাকে একটু আমরা এক্সাম্পলের সাহায্যে দেখতে গেলে আমরা একটা এক্সাম্পল এখানে দিব, সেটা হচ্ছে লন রোলার। তোমরা রোলার অবশ্যই চিনো, যে হচ্ছে গিয়ে রাস্তাঘাটে যখন পিচ ঢালাই দেওয়া হয়, যখন তোমার খোয়া ফালানো হয় রাস্তায় বা ইটের কুচা ফালানো হয়, তখন রোলারের সাহায্যে ওইটাকে কি করা হয়, সমান করে ফেলা হয়। তো লন রোলার হচ্ছে গিয়ে ক্রিকেট স্টেডিয়ামে এটাকে বেশি ব্যবহার করা হয়। যে বলার যেখানে বল করে, ব্যাটসম্যান যেখানে ব্যাট করে, ওই যে মাঝখানের জায়গাটাকে বলা হয় পিচ। ওই পিচটা যাতে একটু উঁচু নিচু না থাকে, এর জন্য ওইটাকে ঠিক করার জন্য ছোট এক ধরনের রোলার ব্যবহার করা হয়, যেটাকে বলা হয় লন রোলার। কেমন? আচ্ছা, তো লন রোলারের বিষয়টা দেখতে কিছুটা এরকম, যে এইটা হচ্ছে একটা লন রোলার আর এইটা হচ্ছে তার হাতল। ঠিক আছে, যে এটাকে ধরে আমি ঠেলবো, যখন ঠেলা হয় তখন এই যে চাকতিটা আছে, এই চাকতিটা ঘুরে। মনে করো এখানে যদি হচ্ছে মাটি এরকম একটু হাজিবিজি মানে হিজিবিজি আকারে থাকে, যখন এই রোলারটা সামনের দিকে যায়, এই সামনের দিকে যাওয়ার ফলে মাটিটা একদম সমান হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে লন রোলারের কাজ। কেমন? আর ধরো আমি এখানে দুইটা একটু লন রোলার অঙ্কন করি, আমার একটু একটা এক্সাম্পল দিতে সহজ হবে। তোমরা এটাকে একটা কোশ্চেন লেখো, যে দেখাও যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। কেমন? যে লন রোলার আমি ঠেলবো, সে ঠেলা অপেক্ষা আমি টানবো, সে টানা আমার জন্য সহজ হবে। কোশ্চেনটা লেখো। এবার একটু খেয়াল করো, আমরা জানি যে কোনো বস্তুর ওজন আছে, তাই না? যে কোনো বস্তু তুমি চিন্তা করো ওজন আছে, তাহলে এই যে রোলারটা, এই রোলারেরও একটা ওজন আছে, রাইট? আমরা জানি যে কোনো বস্তুর ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে। তাহলে ধরলাম এই যে রোলারের ওজন ডাব্লু, এটা খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। কেমন? এই যে রোলারের ওজন ডাব্লু, এটা খাড়া নিচের দিকে ক্রিয়া করতেছে। এখন এই রোলারটাকে আমি ঠেলবো। ঠেলা মানে কি? এটার উপরে আমাকে একটা বল প্রয়োগ করতে হবে। কি বল প্রয়োগ করলাম? এফ বল, তাই তো? একটু খেয়াল করো, আমরা যখন এই জায়গা থেকে উদাহরণটা দিছিলাম, যে এই জায়গা থেকে এইখানে, এখান থেকে ছিল ভিএক্স আর এখানে ছিল কি ভিওয়াই, মানে আমার বিন্দুটা এইখানে ছিল। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে বিন্দুটা এই যে এক্স আর ওয়াই অক্ষের মধ্যে যখন বিন্দু থাকে, তখন ওইটা দুইটা ক্যাটাগরিতে ভাগ হয়, একটা এক্স আর একটা ওয়াই। এবার আমি এই বরাবর যদি বস্তুটার উপরে বল প্রয়োগ করি, তাহলে এই জায়গাতে একটু খেয়াল করো, এই বরাবর বলটা প্রয়োগ হচ্ছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমার যে এফ বলটা আমি প্রয়োগ করতেছি, সেটা কি এক্স অক্ষ বরাবর নাকি ওয়াই অক্ষ বরাবর, নাকি এক্স আর ওয়াই এর মধ্যখান থেকে? অবশ্যই এক্স ও ওয়াই এর মধ্যখান থেকে। এক্স ও ওয়াই এর মধ্যখান থেকে যখন তুমি বলটা প্রয়োগ করতেছো, তখন এইখানে এসে বলটা দুইটা উপাংশে ভাগ হবে। একটা হচ্ছে এই বরাবর এফ এক্স আর ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই, তাই তো? তাহলে আমি যখন বস্তুর উপরে বল প্রয়োগ করতেছি, রোলারের উপরে যখন বল প্রয়োগ করতেছি, যখন আমি ঠেলতেছি, তখন এইখানে এসে আমার বলটা দুইটা উপাংশে ভাগ হচ্ছে, এক্স অক্ষ বরাবর এফ এক্স বা আনুভূমিক উপাংশ, আর ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই বা উলম্ব উপাংশ। একটু বিষয়টা চিন্তা করো, এই এফ এক্স বলের জন্য আমার রোলারটা কি সামনের দিকে যাবে, আর এফ ওয়াই বলটা মূলত ক্রিয়াশীল কোথায়? নিচের দিকে। তাহলে আমরা ওজনের একক কি জানি? নিউটন। আর বলের এককও কি জানি? নিউটন, রাইট? তাহলে ওজনের একক যেহেতু নিউটন, বলের এককও যেহেতু নিউটন, তাহলে আমি বলতে পারি বলও হচ্ছে এক প্রকার ওজন, বলাই যায়। এখন একটু খেয়াল করো, আগে আমার ওজন ছিল ডাব্লু, তাই না? এখন তার উপরে আরো যোগ হচ্ছে কি? এফ ওয়াই। এখন তার উপরে আরো এফ ওয়াই যোগ হচ্ছে। তাহলে আমি ধরি আমার নিট বল হচ্ছে এখন ডাব্লু প্রাইম। তাহলে আগে যদি ওজন আমার 10 নিউটন থাকে, খেয়াল করবা, আগে ওজন আমার ছিল 10 নিউটন। এখন ধরো এফ ওয়াই এর মান আরো 2 নিউটন আসছে, তাহলে আগে ছিল 10, এখন আরো 2। তাহলে আগে যে 10 নিউটন ছিল, এখন কি ওজন আমার 10 নিউটন আছে না? 10 এর সাথে আরো যোগ হয়ে 12 নিউটন হয়ে গেছে। তাহলে এখন আমার আরো যোগ হয়ে কি হয়ে গেল? 12 নিউটন হয়ে গেল। তাহলে ডাব্লু প্রাইমের মান হচ্ছে এখানে 12 নিউটন। মানে আনুমানিক একটা মান ধরলাম, একদম যে 12ই হবে বিষয়টা তা না। তার মানে আমি এতটুকু শিওর যে আমি যখন লন রোলারের উপরে বল প্রয়োগ করতেছি, এক কথায় বলটাকে যখন আমি ঠেলতেছি, তখন আগে যে ওজন ছিল সেই ওজনের থেকে এখন আর ওজন কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। এবার আমরা যেই কাজ করব, এই লন রোলারটাকে ধরে টানবো। ধরো এফ বলে আমি টানতেছি বস্তুটাকে, রোলারটাকে এফ বলে টানতেছি। যখন আমি টানবো, এটা কি এক্স অক্ষ বরাবর না ওয়াই অক্ষ বরাবর? এটা এক্স, এটা ওয়াই হলে এটা এক্স আর ওয়াই এর মধ্যখানে। তাহলে এইটাও দুইটা উপাংশে ভাগ হবে, এক্স অক্ষ বরাবর এফ এক্স আর ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই। একটু খেয়াল করো, যখন আমি ঠেলতেছিলাম, ঠেলি যখন, তখন এফ ওয়াইটা কি নিচের দিকে। তাহলে যখন আমি টানবো, তখন এফ ওয়াই কি নিচের দিকে না উপরের দিকে যাবে? অবভিয়াসলি এফ ওয়াইটা এখন ক্রিয়াশীল হবে উপরের দিকে। ক্লিয়ার? এবার একটু খেয়াল করো, যখন নিচের দিকে দুইটাই ছিল, তখন যেহেতু প্লাস হয়েছে, এখন একটা নিচে একটা উপরে, তাহলে কি হবে? মাইনাস।
তাহলে এইখানে এখন যে আমার নিট ওজন ডাব্লু প্রাইম সেটা হচ্ছে ডাব্লু মাইনাস এফ ওয়াই। বিষয়টা ক্লিয়ার? ধর এটাকে আমি ডাব্লু ডাবল প্রাইম ধরলাম, প্রাইম না দিয়ে। এখন খেয়াল করো, আগে যদি আমার ওজন থাকে 10 নিউটন, যখন আমি টানতেছি তখন 2 নিউটনকে উপরে ক্রিয়াশীল, তাহলে আগে যদি 10 নিউটন থাকে আর যদি 2 নিউটন বাদ হয়ে যায়, তাহলে ডাব্লু ডাবল প্রাইমের মান কত হচ্ছে? 8 নিউটন, তাই তো? তাহলে যখন আমি ঠেলতেছি তখন ওজন কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। যখন আমি টানতেছি তখন ওজন কি পাচ্ছে? হ্রাস পাচ্ছে। আমরা তো এমনিতেই অলস, সাধারণত ভাবে যখন কোনো বস্তুকে আমরা ক্যারি করি, হ্যাঁ, যেটার ওজন কম সেটা আমাদের জন্য কি হয়? সহজ হয়। আর যেটার ওজন বেশি সেটা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। তাহলে একটু খেয়াল করো, যখন তুমি ঠেলো তখন তোমার ওজন বৃদ্ধি পায়, যখন তুমি টানো তখন তোমার ওজন হ্রাস পায়। তাহলে আসলে আলটিমেটলি ভাবে লন রোলার কি ঠেলা তোমার জন্য সহজ নাকি টানা তোমার জন্য সহজ? সহজ অ্যান্সার যে লন রোলার অবশ্যই টানা সহজ। এর জন্য এটা বলা হয় যে লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। আর এই কোশ্চেনটা তোমাদের অনুধাবনমূলক পরীক্ষায় বেশ কয়েকবার আসছে আর সামনেও আসার সম্ভাবনা খুবই বেশি। সো এই টপিকটা একটু ভালোভাবে ক্লিয়ার করবা। ওকে, থ্যাংক ইউ।